বাংলাদেশের সাধারণ জনগণকে কিছুদিন আগেও যদি আপনি জিজ্ঞেস করতেন ফেব্রুয়ারিতে কি আদৌ নির্বাচন হবে, তারা নির্দ্বিধায় বলে দিত ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দিবে না ডক্টর ইউনূস সরকার। এবং কোন ছোট রাজনৈতিক দলকেও যদি জিজ্ঞেস করতেন তারাও বিশ্বাস করতো না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ডক্টর ইউনূস তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন, তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন দিবে এবং সেই পাতানো নির্বাচনে বিএনপির হাতে তিনি ক্ষমতা তুলে দিবে। আগামীতে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হতে চলেছে। এত কিছু হয়ে যাওয়ার পরও এখনো আমরা নির্বাচনী কোনো আভাস পাচ্ছি না। এক এক দল এক এক রকম ফন্দি নিয়ে বসে আছে। এইদিকে জামাতের প্রক্সি সংগঠন ইনকিলাব মঞ্চ বিভিন্ন জায়গায় অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে হাদির হত্যার ইস্যুকে নিয়ে। শাহবাগের মধ্যে দিন রাত 24 ঘন্টা কম্বল নিয়ে শুয়ে থাকছে। এভাবেই করে চলতেছে তফসিল ঘোষণার পর বাংলাদেশে নির্বাচনী পরিবেশের অবস্থা। এভাবে কি এখনো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে? জনগণ কি করে বিশ্বাস করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার থেকেও বড় বিষয় হচ্ছে যখন প্রচারণা শুরু হয়ে যাবে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দলের পাঁচমিশালি গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে, তখন কি বাংলাদেশে নির্বাচনী অবস্থা থাকবে? এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন করবে না বলে দিয়েছে। আবার গতকালকে আমরা জাতীয় পার্টি জিএম কাদের বক্তব্য দেখতে পেয়েছি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় পার্টি তাদের মনোনয়ন দিলেও এবং 300 আসনে প্রার্থী ঘোষণার চেষ্টা করলেও জাতীয় পার্টি নির্বাচনে গেলে জাতীয় পার্টি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। ওই দিকে আর একটা ক্ল্যাশ হবে। তার মানে বাংলাদেশে কোনো নির্বাচনের পরিবেশ এখনো নাই, সামনেও থাকবে না। আর যদি কোন রকম নির্বাচন বানচাল হয়ে যায়, যদি নির্বাচন না হতে পারে, তাহলে 100% সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। সেনাবাহিনীর একটি অংশ অনেক আগে থেকে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য বসে আছে, কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কারণে তারা করে পেরে উঠছে না, সে কারণে তারা ক্ষমতা নিতে পারছে না। কিন্তু নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি বানচাল হয়ে যায়, দেশে যদি ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়, সেনাপ্রধান যতই মিডিয়া হোক, যতই কিছু হোক, যে পন্থী বলেন না কেন, সেনাবাহিনীর প্রধান মোটামুটি 100% ধরে রাখতে পারেন তিনি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। ওয়াকারুজ্জামান না চাইলেও বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে হবে, কারণ বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে যাবে। অলরেডি সেদিকে কিন্তু আমরা আগাচ্ছি। তারেক জিয়া বাংলাদেশে আসার পরে বাংলাদেশের নির্বাচনী রাজনীতি আরো উত্তাপ হয়ে গিয়েছে, কারণ জামাত ইসলামের মনে অলরেডি ভয় ঢুকে গিয়েছে, আমরা 10-15টার বেশি আসন পাবো না। এনসিপি তো বুঝেই গিয়েছে আমরা একটা আসন পাবো না, এবং অন্যান্য যে সকল গলাবাজি করা রাজনৈতিক দল তারাও একটা আসন পাবে না যদি বিএনপি ভিক্ষা করে না দেয়। তাহলে ফাইট করতে হবে কার সাথে? বিএনপির সাথে। আর ফাইট করতে গেলে ক্লাস সৃষ্টি হবে, আর ক্লাস সৃষ্টি যখন হবে বাংলাদেশের মধ্যে অটোমেটিক্যালি নির্বাচন বানচাল হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, আওয়ামী লীগ ভোট বয়কট করবে, কিন্তু প্রত্যেকটা গ্রামে, শহরে, প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের কর্মীরা সক্রিয় আছে। তাই নয় কি? আওয়ামী লীগ কর্মীরা তো মারা যায়নি, প্রায় সংখ্যকিত বাংলাদেশের মধ্যে আছে। 5 লাখ হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু 7-8 কোটি মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভোট দিতে যাওয়ার কথা কেন্দ্রে, তারা তো বাংলাদেশে অবস্থান করছে। তো তারা কোথায় যাবে? কথা বুঝেন নাই? তারা তো ভোট কেন্দ্রতে না গেলেও, ভোট বয়কট করলো, তারা তো কিছু না কিছু তাদের দলের জন্য হলেও করবে। তার মানে পাঁচমিশালি একটা হজবরল লেগে যাবে নির্বাচনের আগে। আর নির্বাচনের দিনও কিন্তু বাংলাদেশের মধ্যে খুব মারাত্মক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আর্মি কন্ট্রোল করতে পারবে না, পুলিশ তো কন্ট্রোল করবেই না। পুলিশ জামাতের পক্ষে যাবে নাকি বিএনপির পক্ষে যাবে? পুলিশ নিজেরাই কনফিউজ হয়ে যাবে, কারণ জামাতের কাছে এখন হিউজ পরিমাণ অস্ত্র আছে, বিএনপির কাছে হিউজ পরিমাণ অস্ত্র আছে। পুলিশের সাথে আর্মির সাথে ফাইট করার মতো তাদের কাছে সেই পরিমাণ অস্ত্র আছে। তা না হলে তারা 5 আগস্টের আগে 7.62 স্নাইপার রাইফেল দিয়ে কিভাবে ছাত্রদেরকে হত্যা করে ভিতর থেকে, তাদের কাছে সে সকল স্নাইপার অস্ত্র রয়ে গিয়েছে। তারা হয়তো কেন্দ্র দখলের জন্য বাইরে থেকে সেই অস্ত্রগুলো ব্যবহার করে 1-2জনকে হত্যা করে ফেলতে পারে, ফেলেও দিতে পারে, যদি চিন্তা করে ওই কেন্দ্র আমার দখল করতে হবে বা এই কেন্দ্রে ভোট বানচাল করতে হবে, ইলেকশন যাতে না হয় এমন পরিস্থিতি তৈরি করতে হবে। হয়তো বা ওয়াকারুজ্জামান জামাতপন্থী, ওয়াকারুজ্জামান আতাত করে নির্বাচনের মধ্যে এমন এক পরিবেশ তৈরি করবে যাতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নিলে জামাত আবার, এনসিপি আবার মজা লুটতে পারবে আরো 4-5 বছর। ওরা আরো শক্তিশালী হতে পারবে, সংগঠিত হতে পারবে, শক্তি সঞ্চয় করতে পারবে। এই প্ল্যানও তো নির্বাচনের আগে বা নির্বাচনের দিন এমন কিছু কর্মকাণ্ড ঘটাতে পারে জামাত ইসলামী। কারণ তারা যতই পাগড়ি পরুক, যতই যুব্ব পরুক, যতই দাড়ি দেখাক, কিন্তু তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 টপে আছে। রক কাটা বলেন, পা কাটা বলেন, গুলি করে মানুষ মারা বলেন, জবাই করা বলেন, সকল দিক দিয়ে নাম্বার 1 আছে তারা উগ্রতা যতই নির্বাচন আসবে ততই দেখানো শুরু করবে। যেদিন নির্বাচন সেদিন ফাইনাল উগ্রতা তারা দেখাবে। এটা হবে বাংলাদেশে। তাই সেনাবাহিনীর শাসন যদি চলেও আসে, নির্বাচন বানচাল হয়ে যায়,
অবাক হওয়ার কিছু নাই, এটা আগে থেকে সেট করা আছে। অপশন এ যদি সাকসেস না হয়, অপশন বি জামাত সেটা অ্যাপ্লাই করবে। জামাত এখন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চ দিয়ে, মঞ্চ 24 দিয়ে কিন্তু ডক্টর ইউনূসকে এবং বিবিকে প্রেসারে রেখেছে। নির্বাচন করবে না তারা বলছে না, কিন্তু ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ 24 দিয়ে আন্দোলন তৈরি করে রেখেছে যাতে প্রেসারে থাকে, যাতে জামাতের প্রতি একটু সিম্পেথি দেখায় বিএনপি, যাতে কিছু আসন ছেড়ে দেয় জামাতকে। হয়তোবা বিতর্কত ওইটাও তারা চুক্তি করে ফেলতে চাচ্ছে যে আপনি সরকার গঠন করেন, আমরা বিরোধী দলে থাকবো, এই 8 দল যারা জোট করেছি আমাদেরকে 50 থেকে 80টা আসন দিয়ে দিয়েন। বিএনপি মানুষ সেটা রাজি হচ্ছে না, সে কারণে তারা বুঝাচ্ছে শেষ পর্যন্ত রাজি না হলে আমরা কিন্তু নির্বাচন বানচাল করে দিব হাদি হত্যার ইস্যুকে নিয়ে ইনকিলাব মঞ্চ দিয়ে। সিস্টেমেটিক ভাবে ঘুরিয়ে বোঝানো হচ্ছে। যদি সেটাও না পারে তাহলে নির্বাচনের দিন এমন এক পরিস্থিতি তৈরি করব যাতে নির্বাচন না হয়, নির্বাচন বানচাল হয়ে যায়। তারপর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নেয়। সেনাবাহিনী ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নিলে বিএনপি লাভ কম হবে, জামাতের লাভ বেশি হবে। কারণ উপদস্থ কর্মকর্তার মধ্যে জামাতপন্থী লোক বেশি, পাকিস্তানপন্থী লোক বেশি। জামাত অপশন এ, অপশন বি, অপশন সি সকল কিছু সেট করে রেখেছে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি নির্বাচন হয়ে যাবে। আর যদি নির্বাচন না হয়, জামাতের যে 8 দলীয় জোট আছে তারা নির্বাচন আগ মুহূর্তে এবং নির্বাচনের দিন কি পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সেনাবাহিনীর ভূমিকা কি থাকবে, সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে জামাত পন্থী হয়ে যাবে, জামাতের পক্ষ হয়ে কাজ করবে নির্বাচন আগ মুহূর্তে এবং নির্বাচনের দিন, নাকি তারা নিউট্রাল থাকবে, নাকি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তারা একেবারে সহযোগিতা করবে যে একটি রাজনৈতিক সরকার আসুক, বিএনপি ক্ষমতা আসুক, তারা গিয়ে প্রধানমন্ত্রী হোক। আমি কেন সন্দেহ পোষণ করছি, কারণ আর্মিদের মধ্যে 70 থেকে 80% ঊর্ধ্বতন কর্মকর্তাই তারেক জিয়াকে পছন্দ করে না, তারেক জিয়ার অ্যাটিটিউডকে পার্সোনালি পছন্দ করে না। কারণ তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তারেক জিয়া কিন্তু সেনাবাহিনীর উপর চৌড়া হবে। হয়তোবা এখন অনেক বছর হয়ে গিয়েছে, অনেক বছর পর দেশে এসেছে, বাংলাদেশের সাথে আবার নতুন করে খাপ খাওয়াতে হবে, সে কারণে খুব ইনোসেন্ট ভাব দেখাচ্ছে, ইনোসেন্ট কথা বলতেছে, কিন্তু ডিএনএ তো আগেরটাই আছে। কথা বুঝে না, যখন 6 মাস 1 বছর হয়ে যাবে বা 1-2 মাস হয়ে যাবে, তখন আবার ওই অ্যাগ্রেসিভনেস চলে আসবে, আবার আগের রূপ চলে আসবে, অটোমেটিক্যালি ক্ষমতার দাপট চলে আসবে। তখন সেনাবাহিনীকে থাপ্পড় মেরে দিবে, আবার আগে যেরকম যে সকল কার্যকলাপ করেছে সিনিয়র নেতাদেরকে সে তার হাওয়া ভবনা রাষ্ট্র দিবে না, থাপ্পড় মেরে বের করে দিবে। এরকম পরিস্থিতি আগামীতে তৈরি হতে পারে, কারণ তার একজের এগুলো রেকর্ড আছে। সে কারণে আমার ভয় হচ্ছে সেনাবাহিনী হয়তোবা নির্বাচনের দিন আবার পল্টিও খেয়ে যেতে পারে। এখন যতই মনে করি আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিএনপির প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিচ্ছে, আরে ভাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে তেল মারে চলতো না। বুঝতে পারতাম যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের ভিতরে এরকম মির্জাফরি আছে, তারা বহুরূপী হয়, কিন্তু জায়গা বরাবর খেলাটা খেলে দেয়। কথা বুঝেন নাই, জয়টা হাসিল করে নিয়ে আসে। এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেই লেভেলের মিডিয়া প্রকৃতির, কিন্তু খেলা খেলে খুব জবরদস্ত। তার খেলা বোঝা বড়ই মুশকিল। সে কি নির্বাচনের দিন সেই খেলাটা খেলে দিবে, নাকি নির্বাচনের আগ মুহূর্তে জামাত যখন খেলা শুরু করবে সেই খেলায় জামাতকে সহযোগিতা করবে নাকি। এখনো কিন্তু অনেক খেলা বাকি নির্বাচন আগে বাংলাদেশে। আপনার যত সকল কিছু ইজি মনে করতেছেন, সকল কিছু অত ইজি ভাবে ঘটছে না, ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। কারণ হিডেনের খেলা মারাত্মক খেলা, আর রেজাল্ট আসা ছাড়া সেগুলো পাবলিকে বুঝে না। এটাই হচ্ছে রিয়েলিটি। হঠাৎ করেই লক্ষ্য করলাম ভারতের যে প্রভাবশালী মিডিয়াগুলো রয়েছে সেখানে আওয়ামী লীগ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে নানান ধরনের উৎসাহের জায়গা থেকে যে রিপোর্টগুলো প্রকাশ করা হতো তা অনেকটাই উধাও হয়ে গেছে। সেখানে এখন স্থান করে নিয়েছেন তারেক রহমান, স্থান করে নিয়েছে তার দল বিএনপি। তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে? ভারতের মিডিয়াগুলো কি ইঙ্গিত করছে যে আওয়ামী লীগকে ছাড়াই এখন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? এদিকে আবার শেখ হাসিনা তার বিভিন্ন অডিও বার্তায় গত অন্তত 2-3 দিনের মধ্যে যেগুলো প্রকাশ পেয়েছে সেগুলোর কোনোটি তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না বা হবে না। আবার কোনো অডিও তো বলছেন যে আওয়ামী লীগের কোনো ভোটার যাতে ভোট দিতে না যায়। এখানেও তার বক্তব্যের মধ্যে আমরা দুটি বক্তব্য পাই, 2 ধরনের বক্তব্য। ভারতের প্রভাবশালী মিডিয়াগুলোর কথা বলছিলাম, যেমন ইন্ডিয়া টুডে, এনডিটিভি কিংবা টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, প্রায় একই ধরনের রিপোর্ট প্রকাশ পাচ্ছে। যেমন বাংলা প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার, এনডিটিভি যে রিপোর্টটি প্রকাশ করেছে একদিন আগেই, সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আরোপিত নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন মূলত 2 শিবিরের লড়াই হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ বিএনপি এবং জামাতের মধ্যে। কিন্তু জামাত আবার নির্বাচন পিছাতে চাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার শিকার হয়েছেন সাংবাদিক, সাংস্কৃতিক
প্রতিষ্ঠান এবং ভারতের কূটনৈতিক মিশনগুলো। এখন ভারতের জন্য তারেক রহমান কতটা তাৎপর্য বহন করছেন সেই ব্যাখ্যায় এসে বলা হচ্ছে এনডিটিভির যে অনলাইন পোর্টাল সেই নিউজে বলা হচ্ছে যে তারেক রহমান এমন এক নেতা যিনি বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখেন, তবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক স্বীকার করেন। অন্যদিকে জামাতে ইসলাম স্পষ্টতই ভারত বিরোধী ইসলামী মূল্যবোধে আস্থাশীল থেকেও তারেক রহমান এমন এক বাংলাদেশ কায়েমের কথা বলেন যেখানে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত থাকবে, ধর্মীয় উগ্রতার পথে দেশকে ঠেলে দেওয়া হবে না। তিনি তার পররাষ্ট্রনীতিও পরিষ্কার তুলে ধরেছেন। অর্থাৎ তারেক রহমান বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রথম 17 বছর পর যে বক্তব্যগুলো দিয়েছেন তার ব্যাখ্যা করতে গিয়ে সামারিতে যে কথাগুলো বলছেন এনডিটিভি, এখানে বলা হচ্ছে যে তিনি বলেন এই দেশে পাহাড়ের মানুষ যেমন আছে তেমনি সমতলের মানুষও আছে, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ নানা ধর্ম বিশ্বাসের মানুষ এখানে বাস করে। অর্থাৎ তারেক রহমানের প্রতি এক ধরনের অকুণ্ঠ বিশ্বাস আস্থার জায়গা থেকে এই রিপোর্টগুলো প্রকাশ করা হচ্ছে। আনন্দবাজারও কি বলেছিল? আনন্দবাজার বলছিল যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনীতিকরা বলছেন মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছেন। কি সেই 2 পাখি? একটা হচ্ছে দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা, আর একটা হচ্ছে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা। সেই বার্তাটি আবার কি? সেই বার্তাটি হচ্ছে তারেকের বার্তা স্পষ্ট। আনন্দবাজার বলছে দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয়। অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি যে জোট করেছিল এ যাত্রায় তা আর নয়। ময়দানে আওয়ামী লীগ নেই, তাই জামাতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে তুলে ধরতে চাইছেন তারেক রহমান। এবং এখানে আরেকটি জিনিস ইঙ্গিত দেওয়া হয়েছে যা এরই মধ্যে তারেক রহমান ফেরার পর থেকে মানুষের মুখোমুখি যেটি আলোচনার বিষয়, যে কার সিগনালে তারেক রহমান দেশে ফিরলেন তার জীবনের নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও, সেটি ব্যাখ্যা করে বলছেন যে নভেম্বরে তারেক রহমান তো স্ট্যাটাস দিয়েছেন, তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন তাতে লেখা ছিল যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে 15 থেকে 18 দিনের মধ্যে কি এমন ঘটলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন বা দেশে চলে এলেন? বাস্তবতা হচ্ছে নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধী তৎপরতায় হ্রাস টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। এবং এই কথাগুলোই আমি গত প্রায় 9-10 মাস ধরে বলে আসছি এবং বেশ কয়েকটি কন্টেন্টে আপনাদের সামনে আমি একেবারে তুলে ধরেছি যে বিএনপির কোনো নেতা গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শীর্ষ নেতৃত্ব পর্যায়ে যাদের সাথে আমার কথা হয়েছে তারা অনেকেই মনে করতেন যে ভারতের গোয়েন্দা সংস্থা তার জন্য হুমকি। আমি আমার জায়গা থেকে বলেছি যে ভারত এই মুহূর্তে তারেক রহমানের কোনো ক্ষতি হোক সেটি চাইবে না, তখন আওয়ামী লীগ অন্তত এবার ক্ষমতায় আসবে না, নির্বাচনে দাঁড়াতে পারছে কিনা সেটি নিয়েও সন্দেহ। যদিও আমার এখনো মনে হয় যে আওয়ামী লীগ সহই নির্বাচন হবে। যা হোক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হয়তো একটু সিনারিও চেঞ্জ হতেও পারে। তো বলে আসছিলাম যে ভারত এই মুহূর্তে তারেক রহমানের কোনো ক্ষতি চাইবে না। কেন চাইবে না? যেহেতু আওয়ামী লীগ নেই, তার একটা বন্ধুত্ব প্রয়োজন, অপেক্ষিত এই মুহূর্তে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতন বা ক্ষমতা আসার মতন যে দলটি রয়েছে বিএনপি, সেই বিএনপির সঙ্গে তার সখ্যতা বৃদ্ধি করতে হবে। বা তারেক রহমানের যে ইঙ্গিত দিয়েছিলেন তার জীবনের হুমকি নিয়ে, সেটিও আমি স্পষ্ট করে বলেছিলাম যে ভারতের সিগন্যালটি বড় প্রয়োজন বা যুক্তরাষ্ট্রের। পরবর্তীতে জানা যাচ্ছে যে রাশিয়া, ভারত তারা যৌথভাবে তারেক রহমানকে সিগন্যাল দিয়েছে তার নিরাপত্তার বিষয়ে। এখন ভারত যদি কোনো সিগন্যাল দিয়েই থাকে, আমরা জানি না যে ভারতের সিগন্যালটি আসলে পাওয়া গেছে কিনা, কোনো এক বিশেষ শক্তির সিগন্যালে তো তারেক রহমান এসেছেন, এটি সত্য কথা। এবং সেটি ভারতের যুক্তরাষ্ট্র যে কেউ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ভারতের যে বৈরী সম্পর্ক চলছে সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই একই বিন্দুতে আসতে পারেনি।
কদিন আগেও যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এখন এসে আবার যেটা জানা যাচ্ছে যে তাদের মধ্যে চরম বৈরী সম্পর্ক, দুই রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে, এবং সেটি চরম পর্যায়ে যাচ্ছে। তাহলে যদি ভারত রাশিয়ার সিগনালে তারেক রহমান দেশে ফিরেই থাকেন, আওয়ামী লীগ সম্পর্কে কি কোনো কথা হয়নি? কোন ধরনের শর্ত দেওয়া হয়নি? অবশ্যই হয়েছে, এটুকু অনেকেই মনে করছেন। এই মুহূর্তে এসে আমি একটা বিশেষ বিষয়ে দৃষ্টি দিতে বলবো সবাইকে। সেটি হচ্ছে, আমরা যুক্তরাষ্ট্র এবং ভারতকে নিয়ে যতটা মাথা ঘামাই, চীনের বিষয় কিন্তু আমরা কেউ কিছু ভাবছি না। চীনকে আমাদের আলোচনা থেকে একেবারেই বাইরে রাখছি। জামাতে ইসলামী বা কথিত ইসলামী দলগুলো যে জোটবদ্ধ হচ্ছে, তারা যে চ্যালেঞ্জ জানাচ্ছে, তারা নির্বাচন পেছাতে চাইছে, দেশে একটা সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীর উত্থানও অনেকে দেখছেন, এবং বিএনপির তুমুল প্রতিদ্বন্দ্বী এখন এই মুহূর্তে জামাত, তারা তাহলে কোত্থেকে সেটা পাচ্ছে? আমি বলছিলাম যে ইউরোপের একটি রাষ্ট্র থেকে জামাত সহযোগিতা পাচ্ছে বা সব ধরনের শেল্টার পাচ্ছে, আনুষঙ্গিক নানান ধরনের লজিস্টিক সুবিধা তারা পাচ্ছেন। লজিস্টিক কি আপনারা বুঝে নিতে পারেন। তো চীন কি একেবারেই নীরব থাকবে? আমরা নীরব থাকতে দেখছি, কিন্তু এই নীরবতা কিন্তু ভয়ঙ্কর কিছু লক্ষণ। এবং চীন যে তার স্বার্থে বিভিন্ন রাষ্ট্রে উগ্রবাদকে সমর্থন দেয়, বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেয়, তার উদাহরণ তো আমাদের সামনে রয়েছে। তাহলে তার ভূমিকা আসলে কি? এইগুলো আমাদের একটু মেলানোর প্রয়োজন, এবং কে কাকে কতটুকু সমর্থন দিচ্ছে, কার শক্তি কত দূর, সেগুলো বিবেচনায় নিলে আমার মনে হয় সামনে নির্বাচন নিয়ে আমাদের অনেক ধারণাই স্পষ্ট হয়ে যাবে। শুধু দরকার একটু চোখটা খোলা রাখার।